তো আজকে আমাদের লাস্ট টপিক এবং আমাদের অনলাইন ক্লাসের লাস্ট ক্লাস আলোচনা করতেছি। তোমরা সবাই কমপ্লিট ফিজিক্সে পড়ছো, পড়াইতে খুবই ইজি হবে। আর ভর্তি পরীক্ষায় এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন থাকে না, তবে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে যেহেতু শর্ট সিলেবাস, এখান থেকে বেশ কয়টা করে প্রশ্ন দিয়ে দেয়, বিশেষ করে স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা। তো তোমরা চাইলে, আমরা স্মৃতিবিদ্যার উপরে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা আমাদের পেজে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি একটা প্রশ্ন লিখতেছি, দেখো কয়েকটা টাইপের প্রশ্ন আসে পরীক্ষায়, তো আমরা টাইপ ভিত্তিক প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এখানে বিগত বছর একটা প্রশ্ন ছিল যে 3p ও 2p মানের দুটি বল বলের লব্ধি আর। আচ্ছা, বলছে যদি প্রথম বলের পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে লব্ধিও দ্বিগুণ হয়। তোমাকে প্রশ্ন বলছে বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, আমি অপশন দিয়ে দিচ্ছি। একজন আমাকে এটা বলো দেখি যে এটার অ্যান্সার কি হবে। দেখো তোমরা ধরতে পারছো কিনা, আমি সলভ করে দিচ্ছি। এটা যদি প্রশ্ন এরকম থাকে, খেয়াল করবা যে লব্ধি সমান ছিল যে কোনো একটি বলের মান দ্বিগুণ করার ফলে, যদি দেখো যে কি হয়, লব্ধিও দ্বিগুণ হয়, তাহলে চোখ বন্ধ করে লিখে দিবা বল দুটার মধ্যবর্তী কোণের মান 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। অত সূত্র ধরে করতে গেলে কিন্তু অনেক সময় যাবে। তুমি মনে রাখবা যে যদি প্রথমে লব্ধি সমান ছিল যে কোনো একটা বল দ্বিগুণ করার কারণে যদি লব্ধিও দ্বিগুণ হয়, তাহলে সব সময় বল দ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা টাইপের প্রশ্ন চলে যাচ্ছি। দেখো গতিবিদ্যা, পরীক্ষায় প্রশ্ন যেভাবে থাকে, বিগত বছরের প্রশ্ন যদি আমি দেখি, এই টাইপের প্রশ্ন পরীক্ষা ইদানিং ভেসে আসতেছে। বলছে নদীর স্রোতের বেগ ফর কিলোমিটার পার আওয়ার। প্রশ্নটা ছিল নৌকার বেগ কত হলে নৌকাটি 4 কিলোমিটার পার আওয়ার বেগে সোজা পথে নদী পাড়ি দিবে।
দেখো অপশানগুলো ছিল এরকম, আমি দিয়ে দিচ্ছি। 4 কিলোমিটার পার আওয়ার, 5 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমাকে বলছে যে নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 3 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ যদি কত হলে নৌকাটি 4 কিলোমিটার পার আওয়ার বেগে সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে? এটার খুবই একটা শর্টকাট সুন্দর সূত্র আছে, সেটা হচ্ছে নৌকার বেগ ইউ ইজ ইকুয়ালস টু রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার। এখানে v1 এর মান দেওয়া আছে কত? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, 16 আর 9 25, অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার। এটা তোমাদের শর্টকাট সূত্রটা। যেরকম প্রশ্ন থাকে যে নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার হলে নৌকার বেগ কত হলে নৌকাটি এত বেগে সোজাসুজি নদী পাড়ি দিতে পারবে? তাহলে সোজা প্রশ্নের আনসার রুট ওভার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার, যেখানে v1 হচ্ছে স্রোতের বেগ এবং v2 হচ্ছে নৌকাটির বেগ। ঠিক আছে, বলছে নৌকার বেগ কত হলে সোজাসুজি অপর দিকে পাড়ি দিতে পারবে। আচ্ছা, এটা একটা টাইপের প্রশ্ন ছিল। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় ইদানিং বেশি আসতেছে। এই সেম টাইপের আরো একটা প্রশ্ন পরীক্ষায় ছিল, একটু খেয়াল করো। প্রশ্নটা ছিল এরকম যে একজন সাঁতারুর স্রোতের বেগের √2 গুণ বেগে সাঁতরিয়ে সোজাসুজি নদী পার হতে চায়। প্রশ্নে চাইছে স্রোতের সাথে কত গুণে সাঁতার দিলে সে সফল হবে। আমি অপশানগুলা একটু লিখতেছি। 135, 160, 90, 120। দেখো তোমরা সবাই জানো যে এই অঙ্কের ক্ষেত্রে সূত্র ছিল cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ভাগ ভি। মনে পড়ে সূত্রটা? যেখানে ইউ ছিল স্রোতের বেগ আর ভি ছিল কি সাঁতারুর বেগ। স্রোতের বেগ আর সাঁতারুর বেগ। তাহলে এখানে একটু দেখো, সাঁতারু স্রোতের বেগের কত গুণ বেগে? √2 গুণ বেগে। ঠিক আছে, তাহলে স্রোতের বেগ যদি কি হয়, আমি ধরলাম স্রোতের বেগ যদি ধরি ইউ, তাহলে ওটা হবে √2 ইউ, অর্থাৎ মাইনাস ইউ ভাগ √2 ইউ মাইনাস 1/√2। এখন আমাকে একজন বলো দেখি, কস কত ডিগ্রির মান 1/√2? সামনে কিন্তু মাইনাস আছে। আমরা সবাই জানি কস 135 ডিগ্রির মান মাইনাস 1/√2, অর্থাৎ আলফা ইকুয়ালটা আমি এখান থেকে পাবো 135 ডিগ্রি। ঠিক আছে, এটাই ছিল সূত্রটা। সূত্র দিয়ে সরাসরি অঙ্ক পরীক্ষায় চলে আসছে। আশা করতেছি তোমরা পারবা আসলে। আচ্ছা, পরবর্তী আরো একটা প্রশ্ন যেটা পরীক্ষায় থাকে। দেখো প্রশ্নটা এরকম ছিল যে স্থির অবস্থান হতে একটি গাড়ি স্থির অবস্থান হতে একটি গাড়ি সোজা পথে
8 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। আচ্ছা চললো। বলছে গাড়িটি 100 মিটার দূরে দাঁড়ানো একজন লোককে গাড়িটি 100 মিটার দূরে দাঁড়ানো একজন লোককে কত বেগে অতিক্রম করবে? কেউ আমাকে বলতে পারবে এটা? আমি অপশন দিয়ে দিচ্ছি, দেখো খুবই সহজ প্রশ্ন। অপশনগুলো ছিল 30 মিটার/সেকেন্ড, 40 মিটার/সেকেন্ড, 50 মিটার/সেকেন্ড, 60 মিটার/সেকেন্ড। ভালো করে প্রশ্নটা বুঝো। বলছে স্থির অবস্থান হতে একটি গাড়ি সোজা পথে 8 মিটার/সেকেন্ড সমত্বরণে চলছে। গাড়িটি 100 মিটার দূরে দাঁড়ানো একজন লোককে কত বেগে অতিক্রম করবে? বলো তো, আমরা কি শিখছিলাম? v² = u² + 2as। এখানে আদিবেগ 0 + 2, এর মান কত? 8 গুণিত দূরত্ব কত ছিল? 100 মিটার। অর্থাৎ v² = 1600 বা v = 40 মিটার/সেকেন্ড। সরাসরি সূত্র দিয়ে কিন্তু পরীক্ষার অংশ চলে আসছে। অর্থাৎ আমাদের এই অঙ্কের অ্যান্সারটা হবে, আমরা সলভ করে দেখলাম, 40 মিটার/সেকেন্ড। আচ্ছা, এই ছিল এই টাইপের প্রশ্ন। এবার আমরা অন্য একটা টাইপের প্রশ্ন চলে যাচ্ছি। এই টাইপের প্রশ্ন ইদানিং পরীক্ষায় আসতেছে। সেটা হচ্ছে যে গুলি ছাড়ার পরে কতগুলা তক্তা ভেদ করবে, অথবা কত পার্সেন্ট বেগ হারাচ্ছে, বা অথবা তক্তার মধ্যে আর কতটুকু প্রবেশ করবে, এই টাইপের প্রশ্ন। দেখো প্রশ্ন ছিল একটি বুলেট লক্ষ্যবস্তুকে 3 সেন্টিমিটার ভেদ করে অর্ধেক বেগ হারায়। ঠিক আছে, প্রশ্নটা ছিল বুলেটটি আর কতটা ভেদ করবে? বুলেটটি আর কতটা ভেদ করবে? অপশনগুলো ছিল 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। দেখো এটার একটা শর্টকাট সূত্র আছে, সেটা হচ্ছে আর কত দূর যাবে, দূরত্ব ইকুয়াল টু s প্রাইম s ইন্টু n-1 হোল স্কোয়ার ভাগ 2n-1, যেখানে nটা হচ্ছে কতটুকু বেগ হারায়, এখানে কতটুকু বেগ হারাইছে, অর্থাৎ n/n আকারে। ঠিক আছে, এখানে হারাইছে কত? n, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি n = 2। এখন দেখো তুমি যদি মান বসাও খুব সহজেই মান চলে আসবে। s এর মান এখানে 3, 2-1 ভাগ 2 ইন্টু 2-1, এখানে হোল স্কোয়ার ছিল। তো 4 থেকে 1 বাদ দিলে 3, 3 3 বাদ, 2 থেকে 1 বাদ দিলে 1। অর্থাৎ বুলেটটি আর কতটা ভেদ করতে পারবে? আর 1 সেন্টিমিটার ভেদ করতে পারবে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা ইদানিং বেশি থাকতেছে। একটা বুলেট লক্ষ্যবস্তুকে ভেদ করে অর্ধেক যাওয়ার পরে অর্ধেক বেগ হারালো, অথবা যতটুকু যাওয়ার পরেই হোক বেগ হারায়, বুলেটটি আর কতটা ভেদ করতে পারবে। এই প্রশ্নেরই আরও একটা প্যাটার্ন আছে, দেখো এটাও একটু দেখাই দেই, এটাও পরীক্ষায় থাকে। বলছে
রাইফেলের গুলি রাইফেলের একটি গুলি একটি তক্তা ভেদ করে। আচ্ছা, করলো। তারপরে বলছে গুলির বেগ 3 গুণ করলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করবে? কি বলছে? গুলির বেগ 3 গুণ করলে একই পুরুত্বের আর কয়টা তক্তা ভেদ করবে? খুবই সহজ একটা প্রশ্ন, এবং খুবই সহজ বলতে খুবই সহজ, একদম চোখ দিয়ে দেখেই অ্যান্সার করা যায়। আমি অপশান দিয়ে দিচ্ছি 3, 9, 12, 16। বলছে রাইফেলের একটি গুলি একটি তোতা ভেদ করে গুলির করে। আচ্ছা, গুলির বেগ 3 গুণ করলে একই পুরুত্বের আর কয়টি তক্তা ভেদ করতে পারবে? এটার অপশান হচ্ছে, অর্থাৎ সলভ বা শর্টকাট হচ্ছে তক্তার সংখ্যা ইকুয়াল টু এন স্কোয়ার। হ্যাঁ, এনটা হচ্ছে বেগ কত গুণ করব সেটা হচ্ছে এন কত, এখানে 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। অর্থাৎ গুলির বেগ যদি আমি 3 গুণ করি তাহলে একই পুরুত্বের 9টি তক্তা ওই গুলিটা ভেদ করে যাইতে পারবে। আচ্ছা, এই ছিল গুলি সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ কতটুকু গেলে কতটুকু বেগ হারায়, অথবা কয়টি তক্তা ভেদ করতে পারবে, অথবা আর কত দূর প্রবেশ করবে, এই সংক্রান্ত। ঠিক আছে, পরীক্ষায় আরো একটা প্রশ্ন থাকে। তোমাকে আমি বললাম যে স্থির অবস্থা হতে 10 মিটার পার সেকেন্ড সমতরণে, আচ্ছা শুধু ত্বরণে চলতে শুরু করলে 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 8তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? কেউ একজন বলো দেখি এটার অ্যান্সার কি হতে পারে। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, 70, 75, 80, 85। আচ্ছা, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার সূত্রটা তোমাদের মনে আছে? বলো তো। এই যে সূত্রটা ছিল এসটি ইকুয়াল, শর্টকাট সূত্র ছিল ইউ প্লাস হাফ এ ইন্টু কি ছিল 2t মাইনাস 1। এখানে সব কিছুর মান দেখো দেওয়াই আছে। যেহেতু বলছে স্থির অবস্থা, তার মানে ইউ এর মান কত? এখানে 0। হাফ এ দেওয়াই আছে 10 প্লাস 2t মাইনাস 1। জাস্ট শুধু যদি মানগুলো বসাও এখানে, তাহলে সরাসরি অ্যান্সার চলে আসবে যে 0 প্লাস হাফ ইন্টু এর মান কত? 10, 2 ইন্টু টির মান 8 দুগুণা 16 বা 8 মাইনাস 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে 75 মিটার। ঠিক আছে, আর যদি বলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাইলে এটা হচ্ছে সেই শর্টকাট সূত্রটা। এটা ভালো করে দেখে নাও। এটা বস্তু এত অবস্থান থেকে এত তরণে চলা শুরু করলে এততম সেকেন্ড, হ্যাঁ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এটা। সব কিছু দেওয়াই থাকে, সরাসরি সূত্র দিয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকে। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি একদম। আমাদের আর 2-3টা টাইপ বাকি আছে, তাইলে আমাদের আজকের ক্লাস এখনই শেষ হয়ে যাবে। দেখো ধরতে পারো কিনা প্রশ্নগুলা। পরীক্ষায় প্রশ্ন ছিল যে 49 মিটার
উঁচু দালান হতে এক খণ্ড পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? ধরতে পারবা এটা কিভাবে করতে হবে? আমি অপশন দিয়ে দিচ্ছি। √5 সেকেন্ড, √10 সেকেন্ড, √8 সেকেন্ড আর √2 সেকেন্ড। কেউ একজন আমাকে বলে দেখে এটার অ্যান্সার কি হবে? আচ্ছা দেখো, যেহেতু উপর থেকে ছাড়ে দিছে, এটা সূত্র কি হবে বলো তো? সরি, এর সূত্র হবে h ইকুয়াল মাইনাস ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার। সূত্রটা মনে আছে? সরি, হাফ ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু উপর থেকে ছাড়ছে তার মানে কি আদি বেগ তখন শূন্য ছিল, 0 প্লাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার, আর এই পাশে 8 ছিল, উচ্চতা ছিল 49। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 98 ভাগ 9.8 ইকুয়াল টু টি স্কোয়ার, বা এটা যদি আমি ভাগ দেই কত পাবো? 10। টি স্কোয়ার ইকুয়ালস টু 10, অতএব টি ইকুয়াল টু √10। আচ্ছা, এই ছিল এই টাইপের একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে যেটা পরীক্ষায় থাকে, এই প্রশ্ন হয়ে গেলে আমাদের আর একটা দুটো প্রশ্ন থাকবে, তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো, সেম টাইপের একটা প্রশ্ন, এটাও পরীক্ষায় থাকে, অনেক সময় দিয়ে দেয়, জাস্ট একটু কথাটা ঘুরায় দেয়। যে প্রশ্নটা এরকম যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা কত সময় পর ভূমিতে ফিরে আসবে? কেউ আমাকে এটা বলতে পারবা এটার অ্যান্সার কি হবে? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। কেউ একজন বলে দেখি এটার অ্যান্সার কি হবে? আচ্ছা দেখো, বিচরণকালের সূত্র ছিল টি ইকুয়াল 2u ভাগ জি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সব কিছুর মান দেখো দেওয়াই আছে, জাস্ট আমরা শুধু কি বসাবো? মান বসাবো। 2 ইন্টু 9.8 ভাগ 9.8 ইকুয়াল টু কত? 2 সেকেন্ড। অর্থাৎ উক্ত বস্তুর বিচরণকাল কত বলো তো? 2 সেকেন্ড। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা দেখো, আমাদের আজকের শেষ প্রশ্ন এবং শেষ টাইপ গতিবিদ্যার, ধরতে পারো কিনা? প্রশ্নটা ছিল এরকম যে আকাশে নিক্ষিপ্ত একটি বলের সর্বাধিক উচ্চতা বেগ কত? সর্বাধিক উচ্চতায় বেগ কত? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। -1, 1, 0, একটা ছিল 2। বলছে আকাশে নিক্ষিপ্ত একটি বলের সর্বাধিক উচ্চতায় বেগ কত?
একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছু যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করো, সর্বাধিক উচ্চতায় যাওয়ার পরে কি হয়, আবার নিচের দিকে ফিরে আসে। তার মানে কি, ওর বেগটা হারায় গেছে। ওর বেগ যদি থাকতো ওই আরো উপরে উঠতে পারতো। যেহেতু সর্বাধিক উচ্চতায় মানে কি, তারপরে যাওয়ার পরে সে তার উপরে আর যাইতে পারতেছে না, এই কথার অর্থ কি, তার বেগ কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাই সে কি করছে, আবার নিচের দিকে পড়া শুরু করছে আস্তে আস্তে। অর্থাৎ কোনো বস্তু যদি আমরা একদম উপরের দিকে নিক্ষেপ করি এবং সেটা যদি সর্বোচ্চ অবস্থায় যায়, তার বেগ কি হয়, সর্বনিম্ন হয়। আর আর যেখানে নিচ থেকে আমরা নিক্ষেপ করি অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে, তার বেগ কি হয়, সর্বোচ্চ হয়। আবার ভূমিতে আসলে কি হয় সেটা, সরি একটু উল্টা হয়ে গেল। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, সর্বোচ্চ অবস্থানে বেগের মান শূন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভর্তি পরীক্ষায় ভালো কোনো জায়গায় চান্স পাও, সবার জন্য সেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থেকো সবাই। তোমাদের এই ছিল আজকের ক্লাস বৃত্ত এবং গতিবৃত্তের উপরে। তো তোমরা সবাই জানো যে তোমাদের জন্য আমরা এই বছরের লুজার অ্যান্ড অ্যাসপিরেন্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে ম্যাথ ক্লাসগুলো নিয়ে আসছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ ক্লাসটা ছিল। তোমরা চাইলে আগের যে টপিকগুলো ছিল সেই ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে আমাদের ফেসবুক পেজে ক্লাসগুলো আপলোড করা আছে। তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো আবার দেখতে পারো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে SMS করে জানাতে পারো যে ভাইয়া এটা বুঝে নেই, অথবা এই টপিক্সটা ভাইয়া কীভাবে পড়াইছিলেন বুঝতে পারি নাই। আমরা চেষ্টা করবো সবসময় তোমাদের সমস্যাগুলো নিয়ে সমাধান করে দেওয়ার। এছাড়া তোমরা জানো যে তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছের নতুন একটা ব্যাচ আছে, সেখানে অলরেডি ভর্তি চলতেছে। তো তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো করতে পারো, যেহেতু পেজে আপলোড দেওয়া হচ্ছে। সেই সাথে পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে এই কোর্সের সাথে যুক্ত করে যাচাই করতে পারো যে আসলে তুমি যে পড়তেছো, তোমার পড়াগুলো তুমি পারতেছো কিনা, অথবা তুমি যে একটা ম্যাথ করলে তোমার ম্যাথ করতে কত সময় লাগতেছে। ভর্তি পরীক্ষায় তারাই সবচেয়ে সাকসেস হবে যারা যত বেশি সময় চুরি করতে পারবে। সময় চুরি করতে বলতে এখানে টাইম সেভিংটা বোঝাইছে। হ্যাঁ, কারণ তোমরা সবাই জানো 100টা প্রশ্ন থাকে, তুমি কৃষিগুচ্ছের সর্বোচ্চ 100টা প্রশ্নের জন্য সময় পাবা 60 মিনিট। এর মধ্যে কিছু টাইম যায় 2-4 মিনিট এমনিতেই নষ্ট হয়। তো দেখা যায় গড় হিসাব করলে 55 মিনিটের মতো তুমি সময় পাবা, 55 থেকে 58 মিনিট। 2-1 মিনিট তুমি অনেক সময় নার্ভাস থাকতে পারো, অথবা অনেক কিছুই হতে পারে। তো ভর্তি পরীক্ষায় আমি শুরুতেই বলছিলাম, আবারও বলতেছি, তারাই সফল হবে যারা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে পরিশ্রম করে লেগে থাকবে। আসলে ভর্তি পরীক্ষা সফল দিন শেষে তারাই হয়। তো সবার জন্য শুভকামনা, এবং অবশ্যই বলবো তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো, পরীক্ষাগুলো দিয়ে নিজেকে যাচাই করতে পারো। তো এই ছিল আমাদের এবছরের ম্যাথ ক্লাসগুলো। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই, ইনশাল্লাহ দেখা হবে